বিসমিল্লাহির দূরেও কাছে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছ, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি অন্য ধর্মের ভাই বোন যারা আছো তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমাকে কি সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাইলে আমরা ক্লাসে চলে যাই। আমাকে কি শুনতে পাচ্ছ? সাউন্ডটাকে একটু ক্লিয়ার করে নাও। আলোচনার টপিক হচ্ছে আজকে পৃথিবী সৃষ্টির ইতিহাস। পৃথিবী সৃষ্টির ইতিহাস খুবই হাই থটের টপিক। শুনতে পাচ্ছ কি আমাকে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? কমেন্ট প্লিজ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। এখান থেকে আমি কথা বললে আমার সাউন্ড শুনতে পাচ্ছ? দু একজন কথা বলে ওই যে পাটা খুলে দিতে হবে। শুনতে পাচ্ছ? আমার সাউন্ড শুনতে পাচ্ছ? একটু আসো, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। কমেন্ট করো না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আসি, আলোচনা আসি। প্রথমে কথা বলে নেই, পৃথিবীর সৃষ্টি ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে। থিওরি অফ বিগ ব্যাং। এটাকে খুবই সফট ভয়েসের লোক যারা আছো, অর্থাৎ খুব সহজেই মোটিভেটেড হও, অল্প কথায় ভুলে যাও, তাদের জন্য প্রথম কথা হচ্ছে আমার এই কথা আলোচনা এটা কিন্তু জাস্ট বোঝার জন্য, শেখার জন্য। এটাকে বিশ্বাস করে তুমি তোমার ধর্মীয় কনসেপ্ট থেকে দূরে সরে যাও না। জাস্ট এটা হচ্ছে পড়ার জন্য পড়া, বোঝার জন্য বোঝা। এটা আমার এই কথা শুনে আমার তুমি নাস্তিক হয়ে যাইও না, কারণ নাস্তিক হলে সেটা তোমার ব্যাপার। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? আমি জাস্ট বলতেছি আজকের যেটা আমি তত্ত্বটা ব্যাখ্যা করবো পৃথিবী সৃষ্টি ইতিহাস, এটা কিন্তু ধর্মীয় আলোকে ব্যাখ্যা করবো না, বা কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করার মতন জ্ঞানও আমার নেই। এটা অনেক ব্যাপার, অনেক হাই থটের ব্যাপার। আমি যেটা পড়ালেখা করেছি টুকটাক, সেটা হচ্ছে থিওরি অফ বিগ ব্যাং, বিগ ব্যাং তত্ত্ব। ওই বিগ ব্যাং তত্ত্ব অনুসারে বিজ্ঞানের ভাষায় পৃথিবী সৃষ্টির ইতিহাস যেটা, সেটা ব্যাখ্যা করবো। সো ডোন্ট টেক ইট সিরিয়াস, জাস্ট মেক ইট ইজি। আমার বক্তব্য পৃথিবী সৃষ্টি ইতিহাসের ব্যাখ্যা, এটা কোনো ধর্মীয় কনসেপ্টের সাথে মিলবে না, এটা একটা বৈজ্ঞানিক থিওরি, তো সেটা দিয়ে ব্যাখ্যা করি। তো পৃথিবী সৃষ্টি ইতিহাস ব্যাখ্যা করতে গেলে কিছু প্রসঙ্গ আসে। এই পৃথিবী সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে যেখানে, সেটা হচ্ছে কসমোলজি বলা হয়, কসমোলজি বা মহাকাশ বিজ্ঞান, ওখানে ব্যাখ্যা করা হয়েছে। এই তুমি মহাকাশ বলতে কি বোঝো? এই উপরের দিকে তাকিয়ে অসীম শূন্যতা যা দেখতে পাও, সেটাই হচ্ছে মহাকাশ। এই মহাকাশের শুরু শেষ আদি অন্ত কিচ্ছু নাই। কোথায় শুরু কোথায় শেষ কোনো কিছু নাই। এখানে অজানার পরিমাণ পুরাটাই, জানার পরিমাণ সেখান থেকে বড়জোর দু এক ফোঁটা পানি। মনে করো এই মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গবেষণা করেছে, যেখানে আলোচনা করা হয়েছে মহাকাশ গবেষণা সংক্রান্ত, তার নাম মহাকাশ বিজ্ঞান বা কসমোলজি। এই মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান যদি তুমি চিন্তা করো যে মানুষের জ্ঞান কেমন, তাহলে মনে করবা যে প্রশান্ত মহাসাগর অজানার পরিমাণ, আর জানার পরিমাণ সেখান থেকে মাত্র দুই এক ফোঁটা পানি। তাহলে এক ফোঁটা পানি প্রশান্ত মহাসাগরের তুলনায় কি কোনো কিছু, কোনো ঘটনা? এক ফোঁটা পানি, জাস্ট সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। এত মানে অজানাটা এত বেশি, জানাটা কিছুই না। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা জানি, বিকেলবেলা এসে আবার বা পরের দিন সকালে এসে আমি বলি ভাই যা জানিছি সব ভুল। অর্থাৎ মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যত থিওরি বা তত্ত্ব পৃথিবীতে আছে, তার সবে আপেক্ষিক। আজকে যেটা সত্য, আগামী দিনে সত্যও থাকতে পারে, মিথ্যা হতে পারে। মনে করো তোমাকে কিছু প্রমাণ দিই। তোমরা ছোটবেলায় পড়েছিলাম যে গ্রহের সংখ্যা কয়টি? কখনো 9টি, কখনো 10টি, কখনো 11টি। নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, আমি ছোটবেলায় পড়েছিলাম। সেক্ষেত্রে নেপচুন প্লুটো মানে 9টা, প্লুটো তারপরে ভলকান তারপরে এক্স, মানে 11টা বন্ধ হয়ে গেল। আর এখন এসে বলতেছে না ভাই প্লুটো কোনো গ্রহ নাই, এটার নাম হচ্ছে গ্রহাণু। তাহলে এবার ওই ভলকান এক্স এর গল্প তো বাদ, তার মানে এখন হলো কয়টি? 8টি। চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই কনসেপ্ট গুলো আজকে যেটা সত্য, আগামী দিন সত্যও থাকতে পারে, মিথ্যা হতে পারে।
তারপরে আমরা আদার ব্যাপারে জাহাজের খোঁজ খবর রাখি, টুকটাক আলোচনা করি, সেটা নিয়ে পৃথিবী চলে। মনে করো তোমাকে বলি, মঙ্গল গ্রহে যে মহাকাশ যানগুলো আছে, এই মুহূর্তে মঙ্গল গ্রহে যে মহাকাশ যান আছে তার নাম হচ্ছে কিউরিওসিটি রোভার। মঙ্গল গ্রহে মহাকাশ যান কিউরিওসিটি রোভার। এই কিউরিওসিটি রোভারের আগে ছিল এটার আগে ছিল কি ফিনিক্স, তার আগে ছিল কি পাথফাইন্ডার। এই পাথফাইন্ডার যে সমস্ত তথ্য উপাত্ত দিয়েছিল তার কিছু সত্য কিছু মিথ্যা রাখা প্রমাণিত হয়ে গেছে। এরপরে আসছে ফিনিক্স। আবার কিছু ফিনিক্স তথ্য উপাত্ত যেটা দিয়েছে মঙ্গল গ্রহ সম্পর্কে তার কিছু সত্য কিছু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এরপরে কিউরিওসিটি রোভার এসে আবার ফিনিক্সের কিছু তথ্যকে সত্য কিছু মিথ্যা প্রমাণ করেছে। স্বাভাবিক, কারণ যন্ত্র যতই যুগ যাবে এটা আধুনিক হতেই থাকবে, আধুনিকতার কোনো শেষ নেই। মনে করো তুমি তোমার আজকের ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে খুবই গর্বিত। আমি এই যে লকডাউন চলছে বিশ্বব্যাপী, আমি ঘরের মধ্যে বসে তোমাদের ক্লাস করাই ফেলছে ফেসবুক। আজ থেকে 30 বছর পর যে ছেলেগুলো আসবে ওগুলা ফেসবুকের নাম শুনলে হাসতে হবে, হাসতে হাসতে খুন হয়ে পড়ে যাবে, হা হা করে হাসবে। কই ফেসবুক, ওদের সময় ফেসবুকের চেয়ে আপডেট ভার্সন থাকবে, তখন হয়তো ফেসবুক লাগবে না, আইবুক হলেই চলবে। জাস্ট তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তোমার ফ্রেন্ড লিস্টে কতজন আছে। সময়ের সাথে এটা আপডেট হবে। আজকে তুমি হয়তো ল্যাপটপ নিয়ে খুব গর্ববোধ করো, তোমার ল্যাপটপ আছে, তোমার ল্যাপটপ 20 বছর পরে সে ছেলে মেয়েগুলো দেখবে, এগুলো দেখলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে, কত বড় বলদ ছিল, একটা মোটা বাক্স নিয়ে ঘুরে বেড়ায়, তাই না? স্বাভাবিক, সময়ের সাথে তখন হয়তো ল্যাপটপ হবে এরকম ঘড়ির মতন, এই ঘড়ির মতন ল্যাপটপ থাকবে না, কম্পিউটার হবে ঘড়ির মতন, শার্টের বোতামের মতন সবকিছু। তখন এই টাচ করতে হবে না, টাচ পি করতে হবে না, জাস্ট কম্পিউটারের সামনে দাঁড়িয়ে তুমি বলো ওপেন ইওর কম্পিউটার, ওপেন মাই কম্পিউটার, ওপেন ইওর কম্পিউটার, ক্লোজ মাই কম্পিউটার, ক্লোজ মাই কম্পিউটার, অথবা ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর কম্পিউটার, ওপেন ইওর আইস, ওপেন ইওর কম্পিউটার। এরকম হয়ে যাবে, সময়ের সাথে তো চোখের সেন্সর কাজ করবে। তাই আমার বক্তব্য, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যত তথ্য আছে এটা জ্ঞান বিজ্ঞান চর্চার উৎকর্ষ যত সাধন হবে, যত বেশি সাইন্টিফিক হবে, যত বেশি আরো বেশি যন্ত্র আবিষ্কার হবে, তত বেশি এটা স্পেসিফিক হবে। সো আজকে যে সমস্ত তথ্য আজকে পর্যন্ত এস্টাবলিশড আছে, আগামী দিন থাকতে পারে, আবার সত্যিও থাকতে পারে, মিথ্যা হতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছে কিনা? যত তথ্য পৃথিবীতে আছে তার সবই কি বলেছি আপেক্ষিক, এগুলোর কোনো পার্মানেন্ট কোনো সলিউশন নাই, এগুলো সময়ের সাথে চেঞ্জ হয়ে যাবে, সময়ের সাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, খেয়াল করো। এখন আমি যদি তোমাকে বলি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন, এই কথাটা প্রথম বলেছিলেন যে ব্যক্তি, তার নাম কি বলো দেখি? কোপারনিকাস। কি নাম? কোপারনিকাস। তো কোপারনিকাস যখন প্রথম বললেন যে পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে, কোপারনিকাসের এই থিওরিকে তো কেউ গ্রহণ করেই নেই, বরং সবাই কোপারনিকাসকে পাগল বলে সাব্যস্ত করেছে। পাগল। কোপারনিকাস তার জীবদ্দশায় পাগল হিসেবেই ছিল, ও আর কখনোই পৃথিবীবাসীকে বলতে পারেনি ভাই পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। কোপারনিকাসের মৃত্যুর পরে প্রায় 300 বছর পর পৃথিবীতে আরেকজন বিজ্ঞানী আসলো, যার নাম ছিল ব্রুনো, বি বি ফর বাংলাদেশ, ব্রুনো। এই ব্রুনো এসে দেখলেন যে 300 বছর আগে কোপারনিকাস যা বলো তাই সত্য, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। তো ব্রুনো এবার আর সাহস করে প্রচার করতে পারে না, কারণ কিছু বললেই তো দোষ হয়ে যায়। তৎকালীন সময় ধর্মযাজকরা খুবই ব্যাপক টর্চারিং করতো। তারপরও ব্রুনো একটু ইয়াং এনার্জেটিক ছিল, সাহস করে প্রচার শুরু করে দিলেন ভাই পৃথিবীর সূর্য চারপাশে আবর্তন করে। তো ব্রুনোর কথাকে বা কেউ তো গ্রহণ করেই নাই, বরং ব্রুনোকে সবাই পাগল বলে সাব্যস্ত করেছে। এবং তৎকালীন সময়কার ক্যাথলিক চার্চের প্রধান যারা ছিলেন, পপ, ওই যে ভ্যাটিকান সিটি, ইতালির ভ্যাটিকান সিটি, ওই ভ্যাটিকান সিটি যে পপ যারা ছিল তৎকালীন সময়, এরা এই ব্রুনোকে শাস্তি দিল, জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেরে ফেললো। অন্যায় পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। কেন? এই বাক্যটা ছিল তৎকালীন সময় বাইবেল পরিপন্থী, কারণ বাইবেলে বিবৃত ছিল যে সূর্যই পৃথিবীর চারপাশে আবর্তন করে। ব্রুনো যেহেতু বাইবেলের পরিপন্থী বাক্য বলেছে, তাই ব্রুনোকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেরে ফেলা হলো। ব্রুনোর মৃত্যুর পর থেমে গেল, কেউ আর কেটা নিয়ে কথা বলে না। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, কে ঘরে ঘুরুক, হয়তো নিজের জীবন নষ্ট করে কিনা।
কিন্তু বিজ্ঞান তো থেমে থাকবে না। ব্রুনোর মৃত্যুর প্রায় 300 বছর পর পৃথিবীতে আরেকজন বিজ্ঞানী আসলো, যেখানে পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, এরকম বিজ্ঞানের সকল শাখায় যে ব্যক্তির অগাধ পদচারণা, সবাই তোমরা তাকে চেনো, গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি এসে দেখলেন যে পৃথিবী সূর্যের চারপাশে, এটাই তো সত্য, এটাই সূর্যের পাশে আবর্তন করে, এটাই সত্য। কিন্তু এটা প্রচার করা যাচ্ছে না কেন? কারণ ধর্মযাজকরা বাইবেল পরিপন্থী বাক্য পৃথিবীতে এস্টাবলিশ করতে দেবে না। তো গ্যালিলিও আর সুযোগ পায় না, কারণ কিছু বললেই তো আগুনে পুড়ি মেরে ফেলবে। ভাবতে ভাবতে গ্যালিলিও বৃদ্ধ হয়ে গেল। বুড়া বয়সে গ্যালিলিও এসে দেখলেন টাইম তো আর নাই। সেই সময় গ্যালিলিও অন্ধ হয়ে গিয়েছিল। একে তো বুড়া, তারপর অন্ধ। কারণ সেই সময় পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে গবেষণা করত, আর শেষ বেলায় সে অন্ধ হইত। কারণ সেই সময় পর্যন্ত ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে বা বাংলায় বললে অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না। জ্যোতির্বিজ্ঞানীগণ সূর্যের দিকে তাকিয়ে গবেষণা করতো, আর সেক্ষেত্রে তাই গ্যালিলিও তাই হয়েছিল। এরকম সময় গ্যালিলিও ভাবলেন যে কিছু একটা করা উচিত। সেই সময় দেখলেন তার যে দোস্ত, সে হয়ে গেল পফ। তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড হয়ে গেল পফ, ভ্যাটিকান সিটির পফ। এখন আছে না ওইরকম তখনকালীন সময় যে পফ ছিল, সে গ্যালিলিওর দোস্ত। অ্যাডভান্টেজ তিনটা: বন্ধু হচ্ছে পফ, বৃদ্ধ লোক; 3 অন্ধ, অন্ধ লোকের মধ্যে মানুষের সিম্পিতি কাজ করে। এইরকম পর্যায়ে গ্যালিলিও সংস্কার প্রচার শুরু করলেন, ভাই পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। কিন্তু দোস্ত আর দোস্তের কথা শুনলো না। এবার পোপ গ্যালিলিওকে ডাকলেন, তুমি কি জানো তুমি বাইবেল পরিপন্থী বাক্য বলতেছো? তুমি যে এই বাইবেল পরিপন্থী বলতেছো, তুমি কি জানো এর শাস্তি কি? গ্যালিলিও বললেন, আমি যা বলেছি তাই সত্য, মানবো না, মানবো না। 3-5 দিন এত বড় মাপের একজন বিজ্ঞানীকে রিমান্ডে নিয়ে পিটিয়ে বুড়া হাড্ডি ভেঙে দিল, হাত পা ভেঙে দিল, এবং জোর করে স্টেটমেন্ট না হলে যে আমি যা বলেছি সব ভুল, বাইবেলে যা আছে তাই সত্য, তাই সত্য। সব শেষ। গ্যালিলিওর এতদিন ধরে যে চেষ্টা ছিল সব শেষ হয়ে গেল। এবার আর কি, গ্যালিলিওকে জীবন গৃহবন্দী করে রাখা হলো। আমি তোমাকে বলতে যাচ্ছি, গ্যালিলিও তার জীবদ্দশায় এস্টাবলিশ করতে পারে নাই। তবে গ্যালিলিওর শেষ জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা দুর্ভিক্ষ যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। গ্যালিলিওর কিন্তু ওই কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করলো। সারা বিশ্বের বিজ্ঞানীগণ দেখলেন ঘটনাটা কি, এত বড় একজন মনীষী, এত বড় একজন বিজ্ঞানীর যদি এই করুণ পরিণত হয়, তার যে সমস্যা আসেন তো দেখি। এবার সারা বিশ্বের সব জ্যোতির্বিজ্ঞানীগণ সম্মিলিত চেষ্টা করে দেখলেন, যে বললেন, ভাই তোমরা যে বলো সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, তো সূর্য যদি পৃথিবীর চারপাশে ঘোরে, তাহলে বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুনের কোনো অস্তিত্ব নাই। কিন্তু মাঝখানে যদি তুমি সূর্যকে রাখো, একটু পরে দূর দিয়ে ঘোরাবা বুধ, তার দিয়ে কি শুক্র, তার একটু দূর দিয়ে মঙ্গল, পৃথিবী, তার একটু দূর দিয়ে মঙ্গল, তার একটু দূর দিয়ে বৃহস্পতি, তার একটু দূর দিয়ে শনি, তার একটু দূর দিয়ে ইউরেনাস, সুন্দর মিলে যাবে। এবার সবাই বললো ঘটনা তো ঠিক তাই। সূর্য যদি খালি পৃথিবী কিনে ব্যস্ত থাকে, তা বাকিগুলোর কোনো অস্তিত্ব নাই। এবার বিজ্ঞানীগণ মেনে নিলেন যে না, ঠিক আছে। ততদিনে গ্যালিলিও শেষ। গ্যালিলিও তো মারা গেল। গ্যালিলিও মৃত্যুর প্রায় 300 বছর পর, এইমাত্র সেদিন 1992-93 সালে তৎকালীন ধর্মযাজকগণ, ক্যাথলিক চার্চের প্রধান যারা ছিলেন, তারা গ্যালিলিওর উদ্দেশ্যে হাত জোর করে সরি বলে নিয়েছেন। ততদিনে গ্যালিলিওর হাড্ডি গুড্ডি যা আছে সব পইতে শেষ, এবং গ্যালিলিওকে মরণোত্তর পুরস্কার দিয়েছে। আমি তোমাকে বলতে চাচ্ছি, জাস্ট সিম্পল একটা বাক্য, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে, এই কথাটাকে প্রমাণ করতে শতাব্দীর পর শতাব্দী লেগে গেছে। অনেককে জীবন দিতে হয়েছে, অনেককে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তার মানে কি, ফিজিক্যালি ভিজিট করার সুযোগ নাই, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে হয় এখানে বসে। তাই এই মহাকাশ বিজ্ঞানটা তো অজানা বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান শব্দটাও তো একটা চাপাবাজি। মহাকাশ বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো বিজ্ঞান নাই। চাপা চাপা চাপা। মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা। চাপা চাপা চাপা। মহাকাশ গবেষণা করে না, ওরা মিথ্যা কথা বলে। গবেষণা করে বড় জোর সৌরজগৎ নিয়ে। অসীম মহাসাগর, মহাকাশের তুলনায় সৌরজগৎ কিচ্ছু না, কিচ্ছু না। অর্থাৎ সৌরজগৎ যদি হয় তোমার একটা পানি, তাহলে মহাকাশ হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরের মধ্যে 1 ফোঁটা পানি কোনো ঘটনা। তাই মহাকাশ নিয়ে গবেষণা করে না, গবেষণা করে সৌরজগৎ নিয়ে।
চাপ দেয় মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গবেষণা সংস্থা। আসলে নাম দেওয়া উচিত ছিল কি সৌরজগৎ বিজ্ঞান। যেমন আমাদের দেশে মহাকাশ গবেষণা সংস্থা আছে, স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন আমাদের দেশও আছে। কি গবেষণা করে? আজকে বৃষ্টি হতেও পারে, নাও পারে। আকাশ আকাশ গুড়গুড় করে ভারী মেঘ অথবা হালকা মেঘ অথবা রোদও হতে পারে, মানে এমন কিছু নাই যে কয় না, সবই কয়ে গেল। এর নাম মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ গবেষণা সংস্থা বলে পৃথিবীতে কিছু নাই। এটা বলা যেতে পারে সৌরজগৎ গবেষণা সংস্থা, কারণ মহাকাশ অসীম। কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি প্রবাহ চিত্রের মাধ্যমে। তার মধ্যে আমার এতক্ষণ বকবকের সারমর্ম এটাই যে ভাই মহাকাশ বিজ্ঞান সম্পর্কে পৃথিবীর সমস্ত বই পুস্তকে যা আছে তা সবে আপেক্ষিক। আজকে সত্য, আগামী দিন সত্যিও থাকতে পারে, মিথ্যা হতে পারে। মনে করো আরো কিছু জীবন্ত প্রমাণ দিই। আচ্ছা, তাহলে এই কথাটার ক্ষেত্রে একটু আগে যে গল্পটা বলেছিলাম গ্যালিলিওর, এই কথাটা একটু ব্রিফ টানি। তাহলে বলো তো, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। প্রথম বলেছিলেন এই কথাটা যে ব্যক্তি, তার নাম কি? কোপারনিকাস। কি নাম বলো? কোপারনিকাস। এরপরে ওনার এই কথাকে 300 বছর পর এস্টাবলিশ করার চেষ্টা করেছিল আরেকজন বিজ্ঞানী, তার নাম কি? ব্রুনো। ব্রুনো, বি ফর বাংলাদেশ। এরপরে এরপরে শেষ পর্যন্ত ওনার এই কথাকে এস্টাবলিশ করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে, তার নাম কি? তার নাম কি? গ্যালিলিও গ্যালিলি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিও গ্যালিলিকে। কিন্তু এরপরে গ্যালিলিওর মৃত্যুর পরে এস্টাবলিশ হয়ে গেছে, কারণ গ্যালিলিও দুর্বীক্ষণ যন্ত্র আবিষ্কার করে দিয়ে গেছিল। দুর্বীক্ষণ গ্যালিলিওর সময় আবিষ্কার হয়েছিল। সে যাই হোক, এই মনে করো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই কথাটাকে এস্টাবলিশ করার জন্য এত বড় একটা গল্প বললাম। তোমাকে যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ইটস ইউনিভার্সাল ট্রুথ অর ফলস? 100% ফলস, 100% ফলস। কিন্তু কোনো বাচ্চা যদি লেখে সূর্য পূর্ব দিকে উদিত হয়, মিথ্যা কথা, তাহলে টিচার ওর খাতা আগুন দিয়ে পোড়ায় দেবে। সূর্য কি পাইছো? লাইট। সন্ধ্যার সময় এসে আল্লাহ ফেরেশতাকে বলে অফ করে দিয়ে দাও, সকালবেলা এসে অন করে দিয়ে দাও। সূর্য কখনো ওঠেও না, সূর্য কখনো ডোবেও না, জ্বলছে তো জ্বলছেই। যেদিন সূর্য ডুবে যাবে সেদিন টোটাল সৌরজগতেই শেষ হয়ে যাবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম অস্তমিত হয়, এর সে মিথ্যা কথা, বানোয়াট কথা পৃথিবীতে এস্টাবলিশ একটাও নেই। মনে করো তুমি আমি তোমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ। তুমি মনে করো একটা মোবাইলটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে আমি পৃথিবী। আমার এইদিকে এখন ক্যামেরা ধরতে লাগতেছে, এদিকে দিন। এবার ঘুরি, এবার পিঠে কি? দিন। পিঠে দিন, বুকে কি? রাত। আমি পৃথিবী ঘোরাফেরা করতেছি নাকি সূর্য উঠা ডোবা করতেছে? সূর্য কখনো ওঠেও না, সূর্য কোনো ডোবেও না। কথা কি বুঝতে পেরেছে কিনা? এগুলো হচ্ছে আপেক্ষিক কথা। কথা বলে মজা পাই তাই বলি। বলা হচ্ছে আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটা আকাশে ভাই তারা উঠার কোনো সিস্টেম নাই। আকাশে কখনো তারা তুরা ওঠে নাই, গেলে এমনি সাপা সাপা। একটি তারা থেকে একটি তারা বা একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র শত শত আলোকবর্ষ দূরে, কোটি কোটি মাইল দূরে। আর লক্ষ লক্ষ না কোটি কোটি জগৎকালে 100 কোটি নক্ষত্রের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। আর চাঁদে একটা না, পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। এরকম অন্যান্য উপগ্রহের অনেক অন্যান্য গ্রহের অনেক উপগ্রহ আছে। এমনি আপেক্ষিক কথা। তাহলে তুমি বলতে পারছো এতক্ষণ কথা বললেন সব আউল বাউল করে দিলে আর মাথাটাকে? হ্যাঁ, আমার টার্গেটই ছিল তোমার মাথাটাকে একটু গুগলেট করে দিই। অর্থাৎ পৃথিবীতে তুমি যা কিছু বিশ্বাস করে পড়তেছো এগুলো সব আপেক্ষিক মিথ্যা কথা। পার্মানেন্ট আজকে ঠিক, কালকে ঠিক থাকতেও পারে, নাও থাকতে পারে। আকাশের মিটি মিটি তারার সনে কইব কথা, নাই বা তুমি এলে। এরকম গান গাও আকাশের দিকে তাকিয়ে। ওই তারাটা ওই মিটি মিটি করে জ্বলে না, ওই তারাটা তোমার সূর্যকে কত করে গিলে খেয়ে ফেলবে, অজগর সাপের মতন কত করে গিলে খেয়ে ফেলবে। এত বড়, অনেক দূরে আছে, অনেক দূরে আছে। তাই দেখতে তুমি অনেক ছোট লাগতেছে, তোমার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু তোমার সূর্যকে অজগর সাপের মতন কত করে গিলে খেয়ে ফেলবে এমন নক্ষত্র আছে ওখানে। সুতরাং প্রথম কথা, এতক্ষণে বকবকের সারমর্ম এটাই, মহাকাশ বিজ্ঞান একটি আপেক্ষিক বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান একটা অজানার পরিমাণ প্রশান্ত মহাসাগর, আর জানার পরিমাণ সেখান থেকে হচ্ছে কি 1 ফোঁটা পানি। এখানে আপেক্ষিক কথাবার্তা যা আছে সবই আজকের জন্য প্রযোজ্য, আগামী দিনে সত্যিও থাকতে পারে, মিথ্যাও থাকতে পারে, মিথ্যা হতে পারে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? এগুলো যন্ত্র যত আধুনিক হবে চিন্তাও তত আধুনিক হবে। এর অন্ধের হাতি দেখার মতন। অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে, হাতির যে পা ধরেছে, কেমন দেখলি? খাম্বার মতন, পিলারের মতন।
একজন যে হাতির কান ধরে কয় কেমন দেখলি, কইতে কুলার মতন। একজন যে হাতির পা পেট ধরেছে কয় কেমন দেখলে পাহাড়ের মতন। এই মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যত তথ্য পৃথিবীতে আছে সবই কি বলেছি আপেক্ষিক। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? সেটা আপাতত কথা। আমি তোমাকে মহাকাশ বিজ্ঞানের ব্যাখ্যা করব, পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আর কি, মহাকাশ বিজ্ঞানের একটা ছোট্ট অংশ, পৃথিবী সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করব বিগ ব্যাং তত্ত্ব অনুসারে। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে তোমরা কি আমার সঙ্গে আছো না নাই একটু দেখি। তাহলে আমাদের আলোচনার বিষয় পৃথিবী সৃষ্টির ইতিহাস। তো এর মাঝখানে একটু বেসিক কথা বলে নিলাম। তোমরা কি আছো না নাই? কি শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? নো কমেন্ট, স্টিল নট, খালি ওয়াচিং। তুমি কি শুনতে পাচ্ছ কিনা? কথা কি শুনতে পাচ্ছ আমার? আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি ব্যাখ্যা করি, এটা পৃথিবী সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করতেছি বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী। বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব। তাহলে এই বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব দিয়েছে, বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব দিয়েছে যে ব্যক্তি 1927 সালে, 1927 খ্রিস্টাব্দে বিগ ব্যাং তত্ত্ব দিল। বিগ ব্যাং তত্ত্ব জি ল্যামেটার। উনি তত্ত্বটা দিলেন 1927 খ্রিস্টাব্দে, বিগ ব্যাং তত্ত্ব দিলেন। বিগ ব্যাং তত্ত্ব দিলেন যে ব্যক্তি, তার নাম কি বলো? জি ল্যামেটার। কিন্তু উনি তত্ত্বটাকে খুব বেশি ব্যাখ্যা করতে পারেনি, জাস্ট দিয়েছে প্রবর্তক। ব্যাখ্যা করলেন স্টিফেন হকিং। স্টিফেন হকিং, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, বা বাংলায় বললে কালের সংক্ষিপ্ত ইতিহাস নামক গ্রন্থে এই তত্ত্বের ব্যাখ্যা করেন। তাহলে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এখানে দুটা কথা বলেছি, অর্থাৎ বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা আমি পৃথিবী সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করবো কি দ্বারা? বিগ ব্যাং তত্ত্ব হিসাবে, কোরআন হাদিসের আলোকে নয়, কোনো ধর্মীয় আলোকে নয়। আবার এটাও বলছি এটা আপেক্ষিক কথাবার্তা, কিছুদিন পরে কিছু বছর পর চেঞ্জ হইতেও পারে, আপাতত আছে। 1927 সালে বিগ ব্যাং তত্ত্ব দিয়েছেন জি ল্যামেটার, বাট ওনার এই থিওরিটাকে ব্যাখ্যা করেছেন যে বিজ্ঞানী, তার নাম কি বলো? স্টিফেন হকিং। এনার বইয়ের নাম কি? ব্রিফ হিস্টরি অফ টাইম, বা কালের সংক্ষিপ্ত ইতিহাস। এই কালের সংক্ষিপ্ত ইতিহাসে উনি এই বিজ্ঞান তত্ত্বের ব্যাখ্যা দিয়েছে। তো ওনার ব্যাখ্যাটা আমি একটু তোমাদেরকে দেখাবো ইন ব্রিফ। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? একটু কি ক্লিয়ার? তাহলে বলছি বিগ ব্যাং, পৃথিবী সৃষ্টির ব্যাখ্যা করা হয়েছে কোন তত্ত্ব অনুসারে? বিগ ব্যাং তত্ত্ব অনুসারে। এটা প্রবর্তককে, প্রবর্তক হচ্ছে তোমার জি ল্যামেটার, জি ল্যামেটার, জি ল্যামেটার। আর ওনারা এটা ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি, তার নাম কি বলো? স্টিফেন হকিং। স্টিফেন হকিং। ওকে গুড, বুঝতে পারলাম। এবার এবার এই বিগ ব্যাং তত্ত্বটা কি? বিগ ব্যাং তত্ত্বটা কি বলতে চাচ্ছেন উনি? উনি বললেন একটা ডিম্বাকার বস্তু, এই ডিম্বাকার বস্তুর মধ্যে চাপ এবং তাপ, একটা ডিম্বাকার বস্তুর মধ্যে চাপ তাপ বাড়তে বাড়তে মহাবিস্ফোরণ ঘটে গেল। এই মহাবিস্ফোরণ ঘটে, মহাবিস্ফোরণ ঘটে গেল, মহাবিস্ফোরণ ঘটে 100 কোটি নক্ষত্রের সৃষ্টি হয়েছে। তার মানে ডিম্বাকার বস্তুর মধ্যে তাপ চাপ বাড়তে বাড়তে 100 কোটিরও বেশি নক্ষত্রের সৃষ্টি হয়ে গেল হঠাৎ করে, বিস্ফোরণ ঘটল, মহাবিস্ফোরণ। এটাই হচ্ছে তোমার থিওরি অফ বিগ ব্যাং। ভেতরে তাপ চাপ বাড়তে বাড়তে, তাপ চাপ বাড়তে বাড়তে বিস্ফোরণ ঘটে, 100 নক্ষত্রের সৃষ্টি হয়ে গেল। এই 100 কোটি নক্ষত্রের সমষ্টিগত ভাবে, এই নক্ষত্রগুলার সমষ্টিগত ভাবে এই 100 নক্ষত্র, 100 নক্ষত্রের সৃষ্টি হয়ে গেছে। এটাকে যে সমষ্টিগত ভাবে বলো, এটাকে বলে মহাবিশ্ব। মহাবিশ্ব, এই মহাবিশ্বের, এই মহাবিশ্বের মধ্যে এই যে 100 কোটি নক্ষত্র আছে, 100 কোটি নক্ষত্র, এই 100 কোটি নক্ষত্রের মধ্যে ছোট ছোট অংশ ভিত্তিক ভাগ হয়ে গেছে অনেকগুলো নক্ষত্র। এই নক্ষত্রগুলো একটা করে জগৎ আছে, প্রত্যেকটা নক্ষত্রের একটা করে জগৎ আছে। যেমন সূর্য একটি নক্ষত্রের নাম, তাহলে সূর্যের যে জগৎ তার নাম কি বলো? সৌরজগৎ। এরকম 100 কোটি নক্ষত্রের, 100 কোটি নক্ষত্রের
মধ্যে ভাগ আছে। কিছু কিছু নক্ষত্র মনে করেন তো 100 কোটি, এর মধ্যে 10 লক্ষ নক্ষত্র একসাথে হয়ে একটা জগৎ বানাইছে। এই জগৎটাকে একসাথে আমরা বলি গ্যালাক্সি, গ্যালাক্সি বা ছায়াপথ। এই গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে আমাদের যে গ্যালাক্সি বা ছায়াপথ তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে অনেকগুলা নক্ষত্র আছে। এই মিল্কি ওয়ের মধ্যে অনেকগুলা নক্ষত্র আছে। এই নক্ষত্রের মধ্যে আমাদের যে নক্ষত্র আছে তার নাম হচ্ছে তোমার সূর্য। অনেকগুলা মিল্কির মধ্যে কিন্তু অনেক নক্ষত্র আছে, এর মধ্যে একটি নক্ষত্রের নাম কি সূর্য। মনে করো আরো আছে, যেমন মনে করো সূর্যের পাশে একটা নাম কি প্রক্সিমা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, কিন্তু আমরা তো সবগুলোর নাম জানি না, বই নেই, আমি কেন আইনস্টাইনও জানে না, নাম দেয়নি। এক সূর্য নিয়ে গবেষণা করে কুল করতে পারে না, বাকিগুলোর নাম দেয় কোথায়। মিল্কি ওয়ে সূর্য, সূর্যের যে জগৎ তাকে বলা হয় কি সৌরজগৎ। এই সৌরজগতের থেকে এই সৌরজগতের মধ্যে মানে সূর্য থেকে একটা খণ্ডিত অংশ। সূর্য কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকাণ্ড, নক্ষত্রগুলো প্রতিটি নক্ষত্র একটা করে জ্বলন্ত অগ্নিকাণ্ড। এই নক্ষত্রগুলোর খণ্ডিত অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়ে গেছে বুধ। মনে করো আমাদের সূর্য নিয়ে আলোচনা করি, সূর্য থেকে একটা জ্বলন্ত অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে কি বুধ। আর একটা জ্বলন্ত অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, নাম কি শুক্র। আর একটা জ্বলন্ত অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, ধাক্কা লেগে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার নাম হচ্ছে তোমার পৃথিবী। আর একটা বিচ্ছিন্ন হয়ে তার নাম কি মঙ্গল। এরকম করে এক একটা করে জ্বলন্ত অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে মনে করো আমাদের পৃথিবীর গল্প বলি, একটা নক্ষত্রের নাম কি পৃথিবী, এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে, উত্তপ্ত আগুনের গোলা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে এই আগুনের গোলা হাজার হাজার বছর, শতাব্দীর পর শতাব্দী, কোটি কোটি বছর ধরে তাপ বর্জন করতে করতে আগুনের গোলা শীতল ও কঠিন হয়ে কঠিন শিলাস্তরে রূপান্তরিত হয়ে গেছে, ঠান্ডা হয়ে কঠিন শিলাস্তর হয়ে গেছে। এই শিলাস্তরের উপরে পানি জমে এই মহাসাগর সৃষ্টি হয়েছে। এই মহাসাগরের মধ্যে মাঝে মাঝে একটা করে স্থলভাগ ভেসে উঠছে, ওগুলো মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি যা আছি আমরা, করোনা ভাইরাস সবাই থাকে। কথা কি বুঝতে পেরেছো কিনা? ওকে, তার মানে এই সৌরজগতের মধ্যে একটা গ্রহের নাম হচ্ছে কি পৃথিবী। তার মানে সূর্য থেকে একটা অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে এরকম করে হাজার হাজার বছর ধরে তাপ বর্জন করতে গিয়ে শীতল ও সংকুচিত হতে হতে কঠিন শিলাস্তরে রূপান্তরিত হয়ে গেছে। এখনো ভেতরে, পৃথিবীর ভেতরে কি আছে, আগুন আছে, লাভা আছে, শুধু উপরের স্তরটা শীতল সংকুচিত হয়েছে। এর উপরে তোমার পানি জমা হয়েছে, পানি শীতল হয়েছে, তখন পানি জমা হয়েছে। এই পানি জমা হয়েছে, নাম কি মহাসাগর। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। মাঝে মাঝে কিছু দ্বীপ ভেসে উঠছে, মানে ফাঁকা জায়গা, ওগুলা একটা মহাদেশ নাম দিয়েছি আমরা। তারপরে ওর মাঝখানে যে মানুষ, গরু, ছাগল, করোনা ভাইরাস, কুত্তা, বিলাই যা আছে, গাছপালা সব বাস করি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কি বলো? মানুষ। করোনা ভাইরাস তো আর বলা যাবে না। এই হচ্ছে পৃথিবীর সৃষ্টি ইতিহাস। দিস ইজ বিগ ব্যাং তত্ত্ব। আবারও বলি, পৃথিবীর সৃষ্টি ইতিহাস ব্যাখ্যা করা যে কোন তত্ত্ব দ্বারা বলো? বিগ ব্যাং তত্ত্ব দ্বারা। বিগ ব্যাং তত্ত্ব দ্বারা বলেছে একটা ডিম্বাকার বস্তু। তুমি যদি বলো স্যার এর আগে কি ছিল? টাইম ছিল। বিজ্ঞানীগণ জানে না এর আগে কি ছিল, কেউ জানে না। তখন বলতেছে তুই ডিম্বাকার বস্তু, ডিম ফাটার আগে কি ছিল? দিস ইজ টাইম জিরো, টাইম জিরো, টাইম জিরো। কথা কি বুঝতে পারছো? টাইম জিরো। তাহলে তাপ চাপ বাড়তে বাড়তে বিস্ফোরণ ঘটে, মহাবিস্ফোরণ, 100 নক্ষত্রের সৃষ্টি হইলো, 100 কোটিরও বেশি, 100 কোটির বেশি নক্ষত্রের সৃষ্টি হইলো। এটাকে একসাথে বলছি কি মহাবিশ্ব। এই মহাবিশ্বের মধ্যে অনেকগুলা নক্ষত্র একটা একটা করে, মনে 100 কোটির মধ্যে 10 লাখ একদিকে, 20 লাখ আরেক দিকে, এরকম করে ছোট ছোট এলাকা ভাগ করে নিয়েছে নক্ষত্রগুলো। ওই নক্ষত্রগুলো ওই এলাকায় একটা জগৎ তৈরি করে ফেলছে। এই জগৎটাকে একসাথে বলা হয় গ্যালাক্সি বা ছায়াপথ। যেমন আমাদের গ্যালাক্সিটার নাম কি বলো? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের মধ্যে অনেকগুলো নক্ষত্র আছে, লক্ষ নক্ষত্র আছে, লক্ষ লক্ষ নক্ষত্র আছে মিল্কি ওয়ের মধ্যেই। এই মিল্কি ওয়ের মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র আছে। এরকম মিল্কি ওয়ের মধ্যে আবার লক্ষ লক্ষ ছায়াপথ আছে। এই লক্ষ লক্ষ ছায়াপথ মিল হয়েছে নাম কি? মহাবিশ্ব। মহাবিশ্বটা আবার ছিল কোথায়? একটা ডিমের মধ্যে। একটা ডিম ফেড়ে ফ্রাস করে 100 নক্ষত্র সৃষ্টি হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ের মধ্যে একটা নক্ষত্রের নাম কি? সূর্য। সূর্যের যে জগৎ, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘরে কে বুধ, শুক্র, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন। আবার এদের প্রত্যেকের উপগ্রহ আছে। যেমন বুধ শুক্রের কোনো উপগ্রহ নাই, মঙ্গলের 2টা, ডিমস, ফক্স, পৃথিবীর একটা, চাঁদ মামা, শনির আছে, এরকম করে অনেকগুলো
বৃহস্পতির শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি টাইটান, বৃহস্পতির নাম কি গ্যানিমেড, এরকম করে তোমার নেপচুনের আছে, ইউরেনাস আছে, আছে না? নেপচুনের আছে, নেপচুনের নাম কি ট্রাইটন, নেরাইট, ইউরেনাস আছে লো ইউরোপা, অনেকগুলো উপগ্রহ আছে। তার মানে এই উপগ্রহ গ্রহ সব মিলে নাম কি সৌরজগৎ। এই সূর্য থেকে একটা খণ্ডিত অংশ বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, তার নাম কি পৃথিবী। পৃথিবীটাই বলি, অন্যগুলা না বলি। এই পৃথিবীর ভেতরে আগুন, পুরোটাই আগুনের গোলা ছিল। এই উপরের পৃষ্ঠ হাজার হাজার বছর ধরে শীতল ও সংকুচিত হতে হতে তাপ বর্জন করতে করতে এটা পানি জমা শুরু হয়ে গেছে। পানি জমে উপরের স্তরটা মহাসাগর হয়ে গেছে, মাঝে মাঝে একটু স্থলভাগ, ওগুলো আছে মহাদেশ হয়ে গেছে। এর মধ্যে বলা হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ, বিবর্তনবাদ রূপান্তরিত প্রাণী। আমাদের নাকি আগে লেজ ছিল, বান্দর ছিলাম, লেজ খসে পড়েছে, মানুষ হয়ে গেছি, বুঝুন এই কথাটা। তো বিবর্তনবাদ সেটা অন্য গল্প হবে। আপাতত কথা এভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমার একটু তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ইয়েস বলো। এবং আমি তোমাদের প্রত্যেকেই একটু একটু লেখছো কিনা ক্লিয়ার করো। তোমরা কি একটু আমার বুঝতে পেরেছো? কমেন্ট চাই প্লিজ, একটু কি বুঝতে পেরেছো কিনা? আর বুঝতে পারলে শেয়ার করছো কেন? একটু কি বুঝতে পেরেছো? ইয়েস অন্য, আমার কি একটু বুঝতে পেরেছো কিনা? সবাই কি একটু বুঝতে পেরেছো? এই বিগ ব্যাং থিওরি কি বুঝতে পেরেছো কিনা বলো? বলেছি পৃথিবী সৃষ্টির ইতিহাস ব্যাখ্যা করেছি বিগ ব্যাং তত্ত্ব অনুসারে। হ্যাঁ, একটু কি বোঝা গেছে কিনা? আমি বলেছি চাপ তাপ ডিম্বাকার বস্তুর আগে ছিল টাইম জিরো, টাইম জিরো, টাইম জিরো। এরপর তাপ চাপ বাড়তে বাড়তে বিস্ফোরণ ঘটে, সৃষ্টি হলো 100 কোটি নক্ষত্র। 100 কোটি নক্ষত্র করে একসাথে যদি বলি নাম কি মহাবিশ্ব। মহাবিশ্বের মধ্যে 10 লক্ষ 15 লক্ষ করে এলাকা ভিত্তিক একটা করে নক্ষত্র ভাগ হয়ে গেছে। এটাকে নক্ষত্রের জগৎ, তার নাম কি গ্যালাক্সি বা ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে কি বলে, আমাদের ছায়াপথটার নাম কি মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে একটি নক্ষত্রের নাম কি সূর্য। সূর্যের যে জগৎ তার নাম কি সৌরজগৎ। সৌরজগতের মধ্যে একটা কি বলে গ্রহের নাম কি পৃথিবী। পৃথিবীর মধ্যে কি বলে শ্রেষ্ঠ জীব কি বলো, মানুষ। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো এই গেল, তাহলে আমি কি বোর্ডটা কি ক্লিয়ার করবো? বোর্ডটা মুছে ফেলতেছি, তাহলে বোর্ড কি মুছে ফেলবো? আচ্ছা ঠিক আছে। এখন সৃষ্টি হয়ে গেল। এখন তুমি যদি বলো স্যার তাহলে এর মধ্যে সুপার পাওয়ার কি? সুপার পাওয়ার কি? সুপার পাওয়ার নাম কি নক্ষত্র। নক্ষত্র অর্থাৎ এই টোটাল সৌরজগতের মধ্যে সুপার পাওয়ার তুমি বলো কি হও? সূর্য। কারো কি কোনো আলো তাপ আছে? সব আলো তাপ কার? সূর্যের। সূর্যের আলো তাপ দিয়েই তো সবাই চলে। আর কারো কি সূর্য আলো তাপ আছে? আর কারো কোনো আলো তাপ আছে? আলো তাপ কার? সূর্যের। তো সূর্যের আলো তাপ দিয়েই তো সবকিছু চলে, তাই না? তো সূর্যের আলো তাপ দিয়ে সবকিছু চলে। তো সূর্য হচ্ছে সুপার পাওয়ার। এরকম করে 100 কোটি নক্ষত্র, 100 কোটি নক্ষত্র, প্রত্যেক একটা করে সুপার পাওয়ার। তাহলে এই কমন শব্দ মহাকাশে যা আছে, এগুলোর কমন শব্দ যদি তোমাকে বলি, তখন তুমি এটাকে বলবে কি, এই মহাকাশে যা কিছু আছে সবগুলোর কমন শব্দ একটা ওয়ার্ড দিয়ে যদি প্রকাশ করতে পারি, নাম হচ্ছে জ্যোতিষ্ক। কি নাম বলো? জ্যোতিষ্ক। তাহলে তোমাকে যদি বলি জ্যোতিষ্ক কাকে বলে? এই মহাকাশে যা আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু নীহারিকা যা আছে, সবগুলোর কমন শব্দের নাম কি বলছে? জ্যোতিষ্ক। এবার দেখো প্লিজ সংজ্ঞা দেখো, অনেকগুলো সংজ্ঞা একসাথে হবে। এখন এখন তোমাকে যদি বলি এর মধ্যে সুপার পাওয়ার জ্যোতিষ্ক কোনটা? শব্দটা বলছি জ্যোতিষ্ক। তো সুপার পাওয়ার জ্যোতিষ্ক কোনটা? সুপার পাওয়ার জ্যোতিষ্ক কোনটা বলো? সুপার পাওয়ার জ্যোতিষ্ক কোনটা? সুপার পাওয়ার জ্যোতিষ্কর নাম কি? নক্ষত্র। তাহলে বলি যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ আছে তার নাম কি বলো? নক্ষত্র। মনে থাকবে কিনা? যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো তাপ আছে তার নাম কি? নক্ষত্র। আচ্ছা, যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো তাপ নেই, কিন্তু কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে কি ঘোরে, তার নাম কি? গ্রহ। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নেই, কিন্তু কোনো একটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে, কোনো একটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে, নাম কি বল? উপগ্রহ। যে সমস্ত জ্যোতিষ্ককে হঠাৎ হঠাৎ অনেক বছর পর পর মহাকাশে দেখা যায়, আবার হঠাৎ করে অদৃশ্য, এর নাম কি বলো? ধূমকেতু। তার মানে আমরা ইচ্ছা করলে সবগুলাকে জ্যোতিষ্ক বলতে পারি। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নক্ষত্রের তুলনায় কিছুটা কম বলে মনে হয়, নাম কি বলো? নীহারিকা। নীহারিকা। দেখো আমি আবারও বলি প্লিজ,
নক্ষত্র কাকে বলে বলো? যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ আছে তার নাম কি বলো? নক্ষত্র। মানে একমাত্র নক্ষত্র ছাড়া আর কারো আলো ও তাপ নেই। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নেই কিন্তু কোন একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, নাম কি বলো? গ্রহ। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নেই কিন্তু কোন একটি গ্রহকে কেন্দ্র করে ঘোরে, নাম কি বলো? উপগ্রহ। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নেই, যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নেই কিন্তু কিন্তু বলছি অনেক বছর পর, সরি, হ্যাঁ, কোন গ্রহকে কেন্দ্র করে ঘোরে, নাম কি বলতো? উপগ্রহ। যে সমস্ত জ্যোতিষ্ক অনেক বছর পর পর হঠাৎ করে আকাশে দেখা যায়, আবার হঠাৎ করে অদৃশ্য নাম কি? ধূমকেতু। হিন্দির ধূমকেতু জানি আমরা, 75 বা 76 বছর পর পর দেখা যায়। নীহারিকা। যে সমস্ত জ্যোতিষ্কের আলো তাপ নক্ষত্রের তুলনায় কিছুটা কম বলে মনে হয়, নাম কি বলো? নীহারিকা। আমার কথা কি বুঝতে পেরেছি না? তাহলে বাস, তাহলে পৃথিবী সৃষ্টির ইতিহাসের ব্যাখ্যা করতে গেলে বিগ ব্যাং তত্ত্ব, আর বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিস্ফোরণের ফলে প্রথম যারা সৃষ্টি হয়েছে 100 কোটি নক্ষত্র, এই 100 কোটি নক্ষত্রকে সমষ্টিগত বললে বলা হয়, নক্ষত্রগুলো হচ্ছে সমষ্টিগত যদি একসাথে করে বলি, তাহলে এই 100 কোটি নক্ষত্র এরা হচ্ছে এক একটা করে বস, এক একটা করে স্রষ্টা। এরা যারা নাস্তিক তারা তারা কি বিশ্বাস করে যে সৌরজগতের স্রষ্টাকে? কয় সূর্য। মানুষের স্রষ্টাকে কয় সূর্য, গরুর স্রষ্টাকে সূর্য, করোনাভাইরাস স্রষ্টাকে সূর্য। যারা নাস্তিক তারা বিশ্বাস করে সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করে নক্ষত্র। কি করে? প্রমাণ দাও। ওরা বলছে তুমি মানুষকে বিশ্লেষণ করো, মানুষকে কুচকুচ করে কাটো, দেখবে যে অসংখ্য মৌলিক পদার্থের সৃষ্টি সমন্বয়ে মানুষ তৈরি। এই মৌলিক পদার্থগুলো যখন ওই মহাবিস্ফোরণ ঘটে গেছে তখন ছড়িয়ে ছিটে গেছে, তারপর রূপান্তরিত হতে হতে মানুষ নামক জীব সৃষ্টি হয়েছে। ডোন্ট টেক ইট সিরিয়াস। আমি বলেছি এটা জাস্ট পড়ার জন্য পড়া। আমার কথা শুনে আবার ধর্মীয় মূল্যবোধ থেকে তুমি সরে যাও না প্লিজ। জাস্ট বলতেছে নাস্তিকদের কনসেপ্টটা বলো। বলছে যে তুমি যে অক্সিজেন নাও ওটা একটা মৌলিক পদার্থ, এটা ছাড়া তুমি বাঁচবা না। তুমি যে প্রস্রাব করো নাইট্রোজেন হাইড্রোজেন একসাথে করলে অ্যামোনিয়া, ওটাও না মৌলিক পদার্থ। তোমার গা দিয়ে যে ঘাম বেরোচ্ছে ঘামের নাম কি? সালফার বা গন্ধক। তুমি যে আয়রন অভাবে গলগণ্ড হবে, রক্তের মধ্যে আয়রন না থাকলে তোমার কি হবে? অ্যানিমিয়া। এই অসংখ্য মৌলিক পদার্থ তুমি দেখতে পাচ্ছ। তাই ওরা বলার চেষ্টা করে যে মৌলিক পদার্থগুলি রূপান্তরিত হতে হতে আশরাফুল মাখলুকাত সৃষ্টির স্বাধীন মানুষ তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছি কিনা? তো যাই হোক, এর মধ্যে সুপার পাওয়ার মনে করে ওরা কাকে? নক্ষত্রকে। আচ্ছা, এবার এবার মানে বোঝা গেছে কিনা? একটু ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে বোঝা গেছে নক্ষত্র কাকে বলে বলতে পারবা? যে সমস্ত দেশকে আলো তাপ আছে সেগুলোর নাম কি? নক্ষত্র। নাই, নক্ষত্রের কেন্দ্র করে ঘরে নাম কি? গ্রহ। আলো তাপ নাই কিন্তু গ্রহকে কেন্দ্র করে নাম কি? উপগ্রহ। হঠাৎ করে অনেক বছর পর পর দেখা যায় নাম কি? ধূমকেতু। আলো তাপ নক্ষত্রের তুলনায় কম, তার নাম কি বলো? নীহারিকা। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি কি বোর্ড ক্লিয়ার করতে পারি? ইয়েস বলো, ইয়েস বলো। বোর্ডকে ক্লিয়ার করা যাবে? বোর্ড ক্লিয়ার করা যাবে কিনা? বেশিক্ষণ পড়াবো না, বোর্ডটা কি ক্লিয়ার করতে পারবো? আমি কিছু অংশ ক্লিয়ার করতে পারবো? বোর্ডটা কি কিছু অংশ ক্লিয়ার করা যাবে? কথা বলো, একটু কি বুঝতে পেরেছো কিনা? নো রেসপন্স। একটু আমি যতটুকু বলছি ওটুকু কি? ইয়েস স্যার। মল্লিকা বলছি ইয়েস স্যার, বাকিরা কিছু বললো না। তো যাই হোক, এখন আমি একটু হয়ে গেছে, এখন আমি অন্য প্রসঙ্গে আসি। এখন এই নক্ষত্রগুলার তো আবার মরণ আছে। প্রতিটি নক্ষত্র সুপার পাওয়ার কি বলছি? নক্ষত্র সুপার পাওয়ার। এই নক্ষত্রগুলার থার্ড স্টেজ, ফার্স্ট স্টেজ যৌবন, সেকেন্ড স্টেজ মধ্যবয়স্ক, থার্ড স্টেজ তো মরা। আমি এখনো ভাটার দিকে যৌবন আমার। তোমরা যারা শুনছো 30-এর আগে তো ইয়াং, আমার চেয়েও বুড়ো আছে না? তাহলে এরকম করে নক্ষত্র সময়ের জীবন প্রবাহের সেকেন্ড স্টেজকে বলা হয় রেড জায়ান্ট। রেড জায়ান্ট বা রক্তিম দৈত্য। রক্তিম দৈত্য নক্ষত্রগুলো সেকেন্ড স্টেজ, মধ্য অবস্থা। নক্ষত্রগুলো আস্তে আস্তে বিবর্ণ হয়ে পড়ে, আস্তে আস্তে তার তেজ কমে যেতে থাকে। এরপরে নক্ষত্র, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, দ্বিতীয় পর্যায়ে। নক্ষত্রগুলোর তৃতীয় পর্যায়ে গিয়ে হবে হোয়াইট ডোয়ার্ফ, DWR বা শ্বেত বামন। তাহলে নক্ষত্রের জীবন প্রয়ের স্টেজ কয়টা বলছি? 3টা। রেড জায়ান্ট,
বা রক্তিম দত্ত, তৃতীয় পর্যায়ে আছে হোয়াইট ডোয়ার বা কি বলো শ্বেত বামন। শ্বেত বামন, কথা কি বুঝতে পেরেছো কিনা? একটা বলছি রেড জায়ান্ট বা রক্তিম দত্ত, তৃতীয় পর্যায়ে হোয়াইট ডোয়ার বা কি শ্বেত বামন। শ্বেত বামন পর্যায়ে মানে কি ওরা আলো তাস মানে বেলুন থেকে যদি গ্যাস শেষ হয়ে যায় তো বেলুনকে চুপসে যাবে না, নক্ষত্রগুলোর ভেতর থেকে এক সময় গিয়ে আলো তাপ শেষ হয়ে যাবে, গ্যাস শেষ যাবে, তখন নক্ষত্রগুলো চুপসে যাবে। আমাদের সূর্য একদিন মারা যাবে। অনেকে বলে 500 কোটি বছর পর, অনেকে বলে 5000 কোটি বছর পর সূর্যের ভেতরে যে গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস, এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন করে হিলিয়াম, কেমিস্ট্রির ভাষায় এটার নাম হচ্ছে ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়া আর সূর্যের মধ্যে হবে না, তখন সূর্য কিন্তু মরে যাবে। কথা কি বোঝা গেছে কিনা? তাই সেটা অনেক বছর পর, যে 500 কোটি বছর পর, অনেকে বলে 5000 কোটি বছর পর এরকম হতে পারে। তা নক্ষত্রগুলো যৌবনে যখন থাকে আলো তাপ ভরপুর, নক্ষত্র আর কোনো নাম নেই। এর মধ্যে নক্ষত্রগুলার যখন যৌবনে একটু মাস্তিতে ভাটা পড়া শুরু হয় তখন তার নাম রেড জায়ান্ট বা রক্তিম দৈত্য। যখন ভিতরে গ্যাস বিহীন হয়ে যায়, চুপসে যায়, মারা যায়, তখন তার নাম কি হোয়াইট ডোয়ার বা শ্বেত বামন। এর মধ্যে যদি নক্ষত্রটার সাইজ সূর্যের চেয়ে 5 গুণ বেশি হয়, সূর্যের চেয়ে 5 গুণ বেশি, একটু বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এবার নক্ষত্রের যদি সূর্যের চেয়ে ভর 5 গুণ বেশি, সূর্যের চেয়ে 5 গুণ বেশি, সূর্যের চেয়ে 5 গুণ বেশি, সূর্যের যে ভর তার চেয়ে 5 গুণ বেশি, তখন তার নাম হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তার মানে কি নক্ষত্রসমূহের ভর যদি মারা যাওয়ার পরে যদি ভর হয় সূর্যের চেয়ে 5 গুণ বেশি, তখন তার নাম হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। বুঝতে পেরেছি কিনা? মানে কি এইটা এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের একটা অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে আর ফিরে আসে না। এটা আবিষ্কারকের নাম জন হুইলার। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, এটা মুছে ফেললাম আমি। তাহলে একটু খেয়াল করো, নক্ষত্র সময়ের নক্ষত্র সময়ের ভর, এই যে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, নক্ষত্র সময়ের ভর যদি সূর্যের চেয়ে 5 গুণ বেশি হয় মরে যাওয়ার পর নক্ষত্রগুলা, তখন তার নাম কি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। এটা আবিষ্কারকের নাম, এটা আবিষ্কার করেছেন 1969, ওনার নাম হচ্ছে জন হুইলার। জন হুইলার ইউএস এর বিজ্ঞানী, মার্কিন বিজ্ঞানী জন হুইলার 1969 সালে ব্ল্যাক হোল আবিষ্কার করেন বা কৃষ্ণ গহ্বর। উনি বললেন যে যে সীমানা অঞ্চলের মধ্যে, এই সীমানা অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে আর ফিরে আসবে না, মানে এখানে আলো দিবা তুমি টর্চ লাইট দিয়ে, আলোটাও রিফ্লেকশনে আসবে না, এটাও বিশ্লেষণ করবে। এটাকে বলে ইভেন্ট হরিজন বা ঘটনা দিগন্ত। অর্থাৎ যে সীমানা অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে আর ফিরে আসে না, তার নাম ইভেন্ট হরিজন বা ঘটনা দিগন্ত। আমি আবারও বলি, আমি বললাম যে সূর্যের চেয়ে 5 গুণ ভর বেশি যদি কোন নক্ষত্র হয় মরে যাওয়ার পর, তখন তার নাম কি ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো এত বড় যে তোমার টোটাল সৌরজগৎকে অজগর সাবধান করে খত করে গিলে খাই, এরকম গিলে খেলাম, এত বড়। আলো দিলে আলো ফিরে আসে না, একটা সীমানা অঞ্চলের মধ্যে গেলে কোনো কিছু ফিরে আসে না, এটাকে বলা হয় ইভেন্ট হরিজন বা ঘটনা দিগন্ত। তাহলে কাকে বলে? তাহলে ব্ল্যাক হোলের যে সীমানা অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে আর ফিরে আসে না, সেই সীমানা অঞ্চলকে ইভেন্ট হরিজন বা ঘটনা দিগন্ত বলে। যে সীমানা অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে আর কি ফিরে আসে না, শেষ সীমানা অঞ্চলকে ইভেন্ট হরিজন বা ঘটনা দিগন্ত বলে। ব্ল্যাক হোলের আবিষ্কারকের নাম জন হুইলার, মার্কিন বিজ্ঞানী, 1969 সালে আবিষ্কার করেন। আমার কথা কি বোঝা গেছে? তাহলে সূর্যের চেয়ে 5 গুণ ভর বেশি যদি হয়, তাহলে তার নাম কি ব্ল্যাক হোল বা কি কৃষ্ণ গহ্বর। একটু কি বোঝা গেছে কিনা আমার কথা? একটু কি বুঝতে পেরেছো? ইয়েস বলো, একটু ক্লিয়ার? ব্ল্যাক হোল ক্লিয়ার? ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তাড়াতাড়ি বলো, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর কি ক্লিয়ার? ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ক্লিয়ার? ব্ল্যাক হোল কি ক্লিয়ার? ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর কি ক্লিয়ার? কমেন্ট প্লিজ, কমেন্ট করতে হবে তো বাবা। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর ক্লিয়ার? নো রেসপন্স, খালি মল্লিকাই বলতেছে আর বাকিদের খাওয়া কি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। এবার বলছি, এবার
আচ্ছা, এবার আরেকটা শব্দ, এবার একটা শব্দ, এবার দেখবে যে বলা হচ্ছে তোমার দুইটা শব্দ, একটা কাল পুরুষ বা আদম সুরত। আদম সুরত। আরেকটা শব্দ আছে সপ্তর্ষি মণ্ডল। দেখো, এই তোমরা গাজী টেলিভিশন অ্যাড দেখবা, আকাশের দিকে তাকিয়ে যে যেমনি করে কথা বলে তখন তার নাম সেরকম হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে একজন বললো যে ভাই 7টি নক্ষত্র আছে এখানে, 7টা নক্ষত্র বসে বসে ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে ওরা প্রশ্নবোধক চিহ্নের মতন। অসীম মহাকাশে যদি 7টি নক্ষত্রকে প্রশ্নবোধক চিহ্নের মতন এরকম মনে হয়, 7টা নক্ষত্রকে প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়, প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়, এরকম করে প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়, তখন তার নাম সপ্তর্ষি মণ্ডল। অসীম মহাকাশে 7টি নক্ষত্রকে প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হলে তার নাম কি বলছি বলো? সপ্তর্ষি মণ্ডল। অসীম মহাকাশে কতগুলো নক্ষত্রকে যদি এরকম মানুষের মতো আকৃতিতে মনে হয়, মানুষের মতো আকৃতি, এরকম করে মানুষের মতো আকৃতিতে মনে হয়, তখন তার নাম হয় তোমার কাল পুরুষ। কাল পুরুষ মানুষের মতো আকৃতিতে মনে হয়, তখন তার নাম হচ্ছে কাল পুরুষ। মনে করে গাজী টেলিভিশন অ্যাড দেখবে, একটা ছেলে একটা মেয়ে সন্ধ্যার সময় গধূলি লগ্নে নদীর ঘাটে বসে আছে। তো মেয়েটা ছেলেটাকে বলে আমি যা দেখি তুমি কে তা দেখো। ছেলেটা বলে আমি যা দেখি তুমি কে তা দেখো। এখন মেয়েদেরকে পাম দিলে মেয়েরা খুব খুশি হয়, ছেলেরা জানে। এবার ছেলেটা বললো আমি দেখি তোমাকে। আর মেয়েটা একেবারে গুল্লু 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 করে ওর কাঁধে মাথা দিয়ে দিল, মাথা দিয়ে দিল, পাম দিয়ে দিল, কারণ এখানে মুখটা হচ্ছে পাখি আর সূর্য ধরে টিপের মতন। আমার মেয়েটাকে ছেলেটা বললো তুমি কি দেখো? আমি দেখি একটা লকেট, পাখিরা উড়ে যাচ্ছে, সূর্যটা একটা লকেট গধূলি লগ্নে দেখতেছি। আবার দেখবে গাজী টেলিভিশনের অ্যাড এটা দেখবে যে বাবা আর মেয়ে চাঁদনি রাতে ঘাসের বসে আছে, বাবা আকাশের দিকে তাকিয়ে বলে আমি যা দেখি তুমি কি তা দেখো। মেয়ে বলে আমি যা দেখি তুমি কি তা দেখো। বাবা বলে আমি দেখি একটা ঘোড়া, সরি পালকিতে করে আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। মেয়ে বলে আমি দেখি একটা রাজপুত্র ঘোড়ায় চড়ে টকবক টকবক করে আসতেছে। এরকম করে অসীম মহাকাশের দিকে তাকিয়ে যে যেমনে করে কল্পনা করে তেমন করে নাম দেয়। তারপরও আর কি যেহেতু বই পুস্তক আছে পড়তে হবে, বলা হচ্ছে যে 7টি নক্ষত্র যদি প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়, নাম কি বলো? সপ্তর্ষি মণ্ডল। যদি নক্ষত্রগুলো কখনো মানুষের মতো আকৃতি দেখা যায়, তখন তার নাম কি বলো? কাল পুরুষ। কাল পুরুষ। আদম সুরত। কথা কি বুঝতে পেরেছি না? আজকে এইটুকুই, পৃথিবী সৃষ্টি ইতিহাস। আশা করি তোমাদের ভালো লাগছে। এক্ষেত্রে আমার তোমাদের প্রতি সবসময়ের জন্য অনুরোধ, গ্রুপটাকে শেয়ার করো। আমি তোমাদের জন্য ক্লাস নেই, তোমাদেরকে ভালোবেসে গ্রুপটাকে শেয়ার করবে। যদি এতক্ষণ যা পড়িয়েছি তা যদি আমার মোবাইলে শেয়ার হয় তো ভালো, শেয়ার না হলে মাফ করে দিও, কারণ আমার মোবাইল অনেক পুরনো ভাই, ভাঙাচুর। কেউ দয়া করে যদি একটা মোবাইল কিনে দাও তাহলে ভালো ভালো লাইভ হবে। পুরনো মোবাইল, এখন লকডাউন, মোবাইলের কোনো অবস্থাও নাই, তো যা আছে তাই দিয়ে চালাচ্ছি আর কি। তাই দিয়ে চালাই, এর মাঝখানে কষ্ট করে করে ক্লাস নেই আর কি। আমার এই গ্রুপটা আগে চালু মানে করে এই অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ করলাম এই মাত্র কয়েকদিন। এর মাঝখানে ব্যাপক রেসপন্স, অনেক ভালো, প্রায় 4,000-এর কাছাকাছি মেম্বার বোধহয় হয়ে যাচ্ছে, 3700-3800 মতো 3700 হয়েছে বোধহয়। তো এই অল্প কয়েকদিনে 12 দিন 1 তারিখ থেকে ক্লাস নিচ্ছে এই গ্রুপে, 1 তারিখ থেকে আজকে এই তো 13 তারিখ, 13 দিনে বেশ রেসপন্স। তোমরা আর একটু রেসপন্স করো গ্রুপটাকে। আমি 4,000 মেম্বারের ক্লাস নেবো কেন, তোমরা একটু চাইলেই 4 লক্ষ হওয়া সম্ভব। আজকে যারা ক্লাস করেছো প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট, এটা স্যারের দাবি, আমি দাবি রাখলাম, তুমি রাখলে রাখতে পারো, না রাখলে না রাখবা, কিন্তু আমি দাবি রাখলাম তোমরা সবাই আজকের এই ক্লাসটাকে ছড়িয়ে দিবে, গ্রুপে শেয়ার করে দিবে, এবং বিভিন্ন মানুষকে, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের, তোমার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে জিএস হাবিব স্যার গ্রুপে। গ্রুপের গ্রুপের মেম্বার সংখ্যা বাড়বে, হাবিব স্যারের ক্লাসের স্পিডও বেড়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আবার রিভিউ করে শুনবা বারবার, যদি থাকে আর কি আমি শেয়ার করে দেবো, আর না থাকলে তো কিছু করার নেই। থ্যাংক ইউ, ভালো থাকো, সাবধানে থাকো, সবাই আমার জন্য দোয়া করবো। ঘরের মধ্যে থাকো, আমার জন্য দোয়া করবে, আমি তোমার জন্য দোয়া করবো। ঘরের মধ্যে থাকবে, হাত বেশি বেশি করে ধুবে, নাক মুখে হাত দেওয়া যাবে না, চোখ চুল করা যাবে না। ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।